মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে, কত বাচ্চাদের শরীর ঝরছে গিয়েছে। এসব ঘটনা দেখে মনটা আসলে অনেক খারাপ ছিল। খাবারের কষ্ট দিলে পুরুষ মানুষরা অনেক বেশি কষ্ট পায়। আসলে ঘর পরিষ্কার করার কাজগুলো নিয়মিত করতে হয়, একদিনও বাদ দিতে হয় না। ঘরের কাজ ছেলে মেয়ে উভয় থেকেই করতে হয়, শুধু যে মেয়েরা করবে ছেলেরা করবে না এটা কোনো কথা নয়। খিলা করো কান্না করে না, মাম্মা আছি কান্না করে না। মেয়েটা কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। গত ব্লগে একটা আপু কমেন্টস করেছিল যে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে কাজ করাই। ভিডিওর প্রথম পার্টে ইমপ্রেশন দেখেই অনেকে কমেন্টস করে ফেলে, ভিতরটা আর দেখে না, ভিতরে কি বলেছি সেটা শুনে না। কোনো মাই তার সন্তানকে দিয়ে ইচ্ছে করে কাজ করে না, যদি না তার কষ্ট না হয়, যদি না তার সময় না থাকে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন একটি ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। আসলে আমি ব্লগটা আগেই ছাড়তাম, কিন্তু মনটা এত খারাপ ছিল যে কি বলবো। তোমরা তো সবাই জানো যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে, কত বাচ্চাদের শরীর ঝরছে গিয়েছে। এসব ঘটনা দেখে মনটা আসলে অনেক খারাপ ছিল। মানে কোনো কিছুই করতে ইচ্ছে করতেছিল না। আমি তো মা, তাই না, আমার তো খারাপ লাগবেই, খারাপ তো লাগাটা স্বাভাবিক। তো এইসব কারণে আসলে ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল। এখন প্রায় সকাল 9:30 বাজে। তো বাবু অফিস চলে যাবে, এই কারণে আমি ওনাকে তাড়াতাড়ি করে চাপটি ভেজে দিচ্ছি। আসলে স্বামীকে প্রতিদিন খাবার না দিয়ে কি থাকা যায় বলো? আমরা তো মেয়ে, তাই না, আমাদের মধ্যে তো এতটুকু হলেও খারাপ লাগে। বেচারা প্রতিদিন বাইরে খায়, সত্যি অনেক খারাপ লাগে। তাই ভাবলাম আজকে একটু ওনাকে খাবার দেই, কিন্তু কী দিব? লুডুস রান্না করব সেই সময়টুকুও নেই। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবা, সময় তো নেই। সে বলতেছে আমাকে তাড়াতাড়ি করে চাপটি ভেজে দাও। তো আমি সেটাই করলাম, ওনাকে তাড়াতাড়ি করে চাপটি ভেজে দিলাম। এই ছোট চাপটিটা আমার জন্য ভাজলাম। আসলে চাপটি খেতে আমার কাছে ভালো লাগে না, কেন জানি না। প্রথম কয়েকদিন ভালো লেগেছিল, তারপর আর ভালো লাগে না। চাপটিটা খেতে হয় গরম গরম, ঠান্ডা হলে খাওয়া যায় না। আর আমাদের মতো মায়েদের গরম গরম খাবার খাওয়ার সৌভাগ্য হয় না। আমাদেরকে খাবার খেতে হয় ঠান্ডা করে, যতই আমরা তাড়াতাড়ি করে বানাই না কেন। বাচ্চাদের জ্বালায় গরম গরম খাবার আর খাওয়া হয় না। চাপটি বানানোর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে বাবুরাবু বলেছে আমাকে 2-1 দিনের মধ্যে ডাক্তার কাছে নিয়ে যাবে। তো ওনার কথায় মনে হলো যে উনি আমাকে নিয়ে যাবে, তাই ওনাকে চাপটি বানিয়ে দিচ্ছি। চাপ না দিলে কোনো কিছুই হয় না। খাবারের কষ্ট দিলে পুরুষ মানুষরা অনেক বেশি কষ্ট পায়। তো যে কোনো কিছু যদি না দেয় বা দেওয়ার জন্য কাহিনী করে, তখন আমি এই কাজগুলোই করি। এই কাজগুলো করার ফলে সেই জিনিসটা আমি দ্রুত পাই, তাও অনেকটা দেরি হয়ে যায়, তারপরও পাই। ডাক্তার দেখানোর পরে ওষুধ কিনতে হবে। এ সকল ঝামেলার পরে বাবুরাবু বলেছে মাছ কিনে দিবে। যদিও সবসময় বলে যে মাছ কিনে দিবে, দেয় না, কিন্তু এবার আমি তাকে ছাড়ছি না। এবার যদি মাছ না কিনে তার খবরই আছে। ছাড় দিয়েছি দেখে উনি অনেক বেশি পেয়ে বসেছে, সেটা আর হতে দেওয়া যাবে না। আজকে শুক্রবার, আমি ঠিক করেছি প্রতি শুক্রবারে ঘরে কিছু কাজ কমপ্লিট করে ফেলবো। আমার ঘর আসলে অনেক বেশি আগোছালো, ঘরের অনেক জায়গা নোংরা হয়ে আছে, কিন্তু সময়ের কারণে পরিষ্কার করতে পারতেছি না। জায়গাকে নিয়ে স্কুলে যাওয়া লাগে, সংসারের কাজকর্ম করা লাগে, বাচ্চাদেরকে দেখাশোনা করা লাগে। তো এই সকল কারণে এই সকল কাজ করা যাচ্ছে না, কারণ এগুলো করতে অনেক সময় লাগে। তাই ঠিক করেছি প্রতি শুক্রবারে এই সকল কাজগুলো করব। তো আজকে আমি ঠিক করেছি এই বারান্দাটা সাফ করব। আমাদের বারান্দাটা অনেক বেশি নোংরা হয়ে আছে। সখিনা যাওয়ার পর থেকে আর এই জায়গায় মোছা হয়নি। তাছাড়া সখিনাও তো ঠিকভাবে মুছতো না। দেখা গেলো যে বৃষ্টি হলে পানি জমে যায়, তারপরে মাটি পড়ে যায়, মাটি পড়ে জায়গাটা ময়লা হয়ে যায়। তো সখিনা অনেক সময় আসামি করে মুছতো না। ও যদি মুছতো এত বেশি ময়লা হতো না। দেখতেছো না কত ময়লা, অনেক ময়লা হয়ে আছে। সবার আগে বাথটাবটা সাফ করে নিচ্ছি। এই বাথটাবটা জায়ানের বাথটাব, জায়ান যখন হয়েছিল তখন কিনেছিলাম। তো এটা সায়রা ইউজ করছে, সাউদা ইউজ করছে, এখন জুনানা ইউজ করতেছে। এইটাতে করে আমি জুনানাকে এখন গোসল করাই না। এটাতে করে গোসল করালে আমার অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় যে এটা অনেক ময়লা হয়ে থাকে, ধোয়া লাগে। তারপর জুনানাকে বসিয়ে পানি দিয়ে ভালোভাবে ডলে গোসল করে দিতে হয়। এদিকে আবার মাঝখানে যে ফুটা ছিল ওখানে একটা নাট ছিল, তো সেই নাটটা সাউদা খুলে ফেলেছে। তো দেখা যায় যে কাপড় দিয়ে বা অনেক কিছু দিয়ে ঢেকে রাখতে হয়, তারপরে গোসল করার পরে এটাকে রেখে দিতে হয়। এদিকে আবার বৃষ্টির পানি পড়ে, ময়লা পড়ে, এটা অনেক ময়লা হয়ে থাকে। যতবার ইউজ করি ততবারই এটা পরিষ্কার করে নিতে হয়, আর আমার অনেক কষ্ট হয়ে যায়। যদিও আমার হাত ব্যথা, খুব কষ্ট হয়, তারপরে কাজগুলো করতেছি। আমার বাম হাতে প্রচুর ব্যথা, ডান হাতে ব্যথা নাই এখন।
তো ওই জন্য কাজ করা একটু সহজ হয়ে যাচ্ছে। অনেক ময়লা হয়ে আছে দেখতেছো, স্টিলের নেট দিয়ে সাফ করতেছি তাও সাফ হচ্ছে না, কোনায় কোনায় অনেক ময়লা রয়ে গেছে। তারপর যতটুকু পারি সাফ করে নিচ্ছি। যেহেতু এটা এখন ইউজ করবো না তাই খুব বেশি পোশাক করার দরকার নেই, যতটুকু পারা যায় পোশাক করে নিচ্ছি। ভালোভাবে পোশাক করা হয়ে গেলে এটাকে আমি খাটের নিচে রেখে দিব। বাবুরাবু অবশ্য বলেছে এটা ফেলে দিতে, কিন্তু আমার কাছে মায়া লাগে, ফেলে দিতে পারি না। অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা নিয়ে, তাই এটা ফেলে দিব না, এটাকে আমি রেখে দিব। জুনানা তো এখন বসতে পারে, দাঁড়াতেও পারে, তাই ওকে গোসল করাতে খুব বেশি কষ্ট হয় না। তাছাড়া সাইডে এসে ধরে, এই কারণে আর কোনো সমস্যা হয় না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করনি, তারা প্লিজ এটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। হাতটা অনেক ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে ধরেছিলাম তো এই কারণে খুব বেশি ব্যথা করতেছে। বারান্দা মোছার জন্য একটা ছোটো ন্যাকা নিলাম, যেটা আমি এক হাত দিয়ে চেপাতে পারবো, কারণ যেহেতু আমার বাম হাতে ব্যথা তাই আমি ডান হাত দিয়েই কাজ করব, ডান হাতে চিপে নিব। দেখেছো কত ময়লা, তো আমি ঠিক করেছি এই ন্যাকাটা ফেলে দিব, কারণ এটা এত বেশি ময়লা হয়েছে, এই ন্যাকাটা রাখা যাবে না। এই জায়গাটা সাফ করতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। গত সপ্তাহে আমি বাথরুম ধুয়েছিলাম, বাথরুম ধুতে আমার এত বেশি কষ্ট হয়নি। বাথরুমে আমার এত ময়লা ছিল না যে ময়লা বারান্দায় আসে, মানে প্রচুর ময়লা, প্রচুর মাটি। এই মাটিগুলো উঠাতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমার। গত সপ্তাহে আমি বাথরুম সাফ করেছিলাম, বালতি সাফ করেছিলাম, মগ সাফ করেছিলাম, বাথরুমে একটা কাচের র্যাক ছিল সেটাও সাফ করেছিলাম। সেটা তো মনে হয় কত বছর যে পোশাক করা হয় না। সখিনাও বাথরুম ধুয়েছে, বাবুরাবু বাথরুম ধুয়েছে, কিন্তু কেউই ওই র্যাকটা সাফ করেনি। ওই র্যাকটা সাফ করলে দেখতে কত সুন্দর লাগে, কাচের তাক তো চকচক করে। কমরটা তখন ধুতে পারিনি কারণ হারপিক ছিল না। তারপরে পুরা ঘর ঝাড়ু দিয়েছিলাম, বসে বসে ঘর মুছেছিলাম। তো এগুলো কিছুই ভিডিও করা হয়নি। আসলে সেদিন ভিডিও করার কোনো নিয়ত ছিল না, যার কারণে ভিডিও করা হয়নি। তাছাড়া আমি ভেবেছিলাম এত কাজকে আমি করতে পারবো, বাচ্চাদের জ্বালায় কি সবর করতে পারবো, এই দ্বিধায় আর ভিডিও করা হয়নি। ভিডিও করতে গেলে যদি কাজে দেরি হয়ে যায়, এমনিতেই তো কাজগুলো করতে অনেক সময় লেগে যাবে, ভিডিও করতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে। এসব ঝামেলার কারণে আর ভিডিও করা হয়নি। পরে যখন দেখলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো করা হয়ে গিয়েছে, তখন আফসোস করলাম যে ভিডিও করলে ভালো হতো, কেন যে ভিডিও করলাম না। সায়রা হওয়ার পরে আমি ব্লগ ভিডিওগুলো দেখা শুরু করি। আমি আগে প্রচুর ঘর পরিষ্কার করার ব্লগ দেখতাম, ওই ব্লগগুলো দেখে আমি কাজ করার জন্য আরও বেশি আগ্রহী হতাম। তো করতাম কি, আমি পুরো ঘর সাফ করে রাখতাম, মানে ঘরে কোনো একটা অংশ নেই যেটা ময়লা থাকতো, একটু ময়লা হতো সঙ্গে সঙ্গে সাফ করে ফেলতাম। পুরো ঘর আমি পরিষ্কার করে রাখতাম। আমার এখনও মনে আছে কতবার যে আমি বিছানা ঝাড়ু দিতাম, একটু ময়লা হতো ঝাড়ু দিয়ে দিতাম। তারপরে বিছানার জন্য কতগুলো কুশন কিনেছিলাম, সেগুলোর জন্য আবার কভারও কিনেছিলাম। এরপরে আমার শাশুড়ি বাসায় আসলো, ওনার সেবা যত্ন করলাম, লকডাউন আসলো, দেশের বাড়িতে গেলাম। তো এই সকল ঝামেলার কারণে ঘর আর পরিষ্কার করা হলো না। তারপরও ঘর পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কনসি করে ফেললাম, যার কারণে আর এই কাজগুলো করা হলো না। আসলে ঘর পরিষ্কার করার কাজগুলো নিয়মিত করতে হয়, একদিনও বাদ দিতে হয় না। যদি ভাবি যে একদিন বাবা করব, তাহলে সেটা করা হয় না। প্রতিদিন অল্প অল্প করে করলে ঘর পরিষ্কার করা সহজ হয়ে যায়। তাছাড়া কাজে অনেক মন বসে, কাজ করতে আর বিরক্ত বোধ হয় না, অনেক বেশি এনার্জি পাওয়া যায়। কারণ তোমার পুরো ঘর পরিষ্কার, একটু ময়লা হলে তখন ওটা সাফ না করলে তোমার মনের ভিতরে খসখস করবে সাফ করার জন্য। কিন্তু যখন দেখা যায় যে পুরো ঘরই ময়লা, তখন আর কোনটা পরিষ্কার করবো কোনটা করবো না এটা ভেবেই মাথা নষ্ট হয়ে যায়। এই দেখো আমি কাজ করতেছি আর জুনানা আমাকে দেখে কানাকারি করা শুরু করে দিয়েছে। যেটা কি তোমার হ্যাঁ, খিলা করো কান্না করে না, মাম্মা আছি কান্না করে না, খেলা করো নিয়া নিয়া মাম্মা কাজ করি উড়ে। মেয়েটা কান্না করলে আমার অনেক কষ্ট লাগে, কি করব, কাজ তো করতেই হবে, কতদিন আর কাজগুলো স্কিপ করে থাকবো। এতদিন হয়ে গেল ঘরদোর ভালোভাবে সাফ করতেছি না, ঘরদোরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। বাবুরাবু প্রতিদিন বাসায় আসলে আমার সাথে চিলাচিলি করে, ঘরদোর ময়লা কেন, অপরিষ্কার কেন। আমি কি করবো আপুরা বলো, একা তো আর সবগুলো কাজ করে উঠতে পারি না। তোমরা তো দেখলাই জুনানা কীভাবে কান্নাকাটি করতেছে, ও আমার কাছে থাকতেই চায় না, সবসময় আমার কাছে থাকতে চায়। ওকে যদি আমি কোথাও নিয়ে বসে থাকি তাহলে কি কাজগুলো করা হবে বলো। আর এইদিকে বড়বাবু মানে সাউদা বারবার আসতেছে, বারবার আমাকে ডিস্টার্ব করতেছে, ওকে বারবার সরিয়ে দিচ্ছি আমি। মানে কাজ করতে গেলে যে বাচ্চাদের কতটা ঝামেলা পোহাতে হয়, এটা আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবে। আর আমি কাজ করলে যেমন তেমনভাবে পোশাক করতে পারি না, একটু ভালোভাবে পোশাক করি,
যাতে করে ওই কাজটা করা অনেক সুন্দর হয়। এগুলো করতে অবশ্য অনেক দেরি হয়ে যায়, তারপরও আমি কাজটা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে করার চেষ্টা করি। এতে করে মনের ভিতরে কোনো খুঁত থাকে না। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন প্রায় 11:30 বাজে। আমি ভেবেছিলাম আধা ঘন্টার মধ্যে কাজও সেরে ফেলবো, কিন্তু সেই আধা ঘন্টা আমার 1.5 ঘন্টা হয়ে গেল। বারান্দাটা অনেক ময়লা ছিল, সেটা সাফ করতে অনেক সময় লেগে গিয়েছিল। এরপরে আবার ঘরদোর ঝাড়ু দিয়ে একটু হালকা করে মুছে দিয়েছিলাম। এগুলো করতে করতেই 2 ঘন্টা সময় লেগে গেল। আর আমি কাজ করি না, কাজ শুরু করলে ইচ্ছা করে সব কাজ করে ফেলি। আর সব কাজ করতে গেলে তো অনেক সময় লেগে যায়, তখন তো অনেক বেশি প্রবলেমে পড়ে যাই আমি। এই কারণে ঠিক করেছি সপ্তাহে 1 দিন কাজ করব, কারণ ঘর গোছানোর কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। আজকে বারান্দাটা সাফ করেছি, কমোডটা ধুয়েছি, পুরো ঘর ঝাড়ু দিয়ে হালকা করে মুছে দিয়েছি। আগামী শুক্রবারে ঘরে ঝুলটা সাফ করব। ঝুলটা সাফ করার পরে ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিব। ফ্যানটা অনেক ময়লা হয়ে গিয়েছে, ফ্যানটাও মুছে নিব যদি পারি। বাবুরাবুকে দিয়ে কাজ করালে আর কাজ করানো লাগবে না। তোমাদেরকে একটা ব্যাগ দেখিয়েছিলাম না, শীতের কাপড় রেখেছিলাম, সেই ব্যাগটা উনি এখনও আলমারির উপর রাখেনি। বলো তো কেমন লাগে? আমি রাখতে পারি না। ওনাকে কত রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি আমার কথা শুনতেছেনই না। মানে আর কত বলবো, কত দিক দিয়ে মানুষকে বলা যায় বলো তো? ঘরের কাজ ছেলে মেয়ে উভয় দিকেই করতে হয়, শুধু যে মেয়েরা করবে ছেলেরা করবে না এটা কোনো কথা নয়। কারণ একটা মেয়ে সব দিক দিয়ে সামলাতে পারে না। একটা ছেলে যেমন বাইরে পরিশ্রম করে আসে, কাজ করে আসে, ঠিক তেমনই একটা মেয়েও ঘরে অনেক কাজ করে। কিন্তু আফসোস, মেয়েদের কাজগুলো মানুষ দেখে না। বারবার শুধু ওদেরকে কথা শুনতে হয় যে তুমি কী কাজ করো। এই যে আমি এত কষ্ট করে বারান্দাটা সাফ করেছি, উনি বাসায় আসার পরে একবারও এসে সেটা দেখেননি, একবারও আমাকে থ্যাঙ্কস জানায়নি বা একটু খুশি হয়নি। অথচ যখন আমি এই কাজটা করতেছিলাম তখন উনি বলতেছিল এই কাজ তোমার করা লাগবে না, আমিই করব, তোমাকে করতে হবে না। মানে সবসময় উনি এটা বলে যে উনি করে দিবে, উনি করে দিবে। ওনার আশায় আমি বসে থাকি উনি করে দিবে, কিন্তু সেই করা আর হয় না। উনি যে আমাকে কতবার বলেছে যে বারান্দাটা উনি সাফ করবে, কতবার যে বলেছে, কিন্তু করা কোনো নাম নেই। আমি সাফ করার পরে বলতেছে তুমি কেন করলা, আমি তো করেই দিতাম। আমি বলতেছি থাক, তোমাকে আর কাজ করতে হবে না, এখন থেকে ঘরের সব কাজ আমিই করব, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি যদি পারো একটু কষ্ট করে কাপড় চোপড়গুলো ধুয়ে দিও, ব্যাস এটুকুই হবে, আর কিছু তোমাকে করতে হবে না। উনি প্রায় সময় আমাকে ফোনে বলে পুরো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখবে, আমি এসে ঘরটা মুছে দেব। আমি কষ্ট করে পুরো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখি, বাট উনি ঘরে এসে ঘর মুছেন না। আজকে ভালো লাগছে না, আজকে মুছবো না, কালকে মুছবো। কালকে ঝাড়ু দেই, কালকেও একই অবস্থা করে। যেদিন ঘর ঝাড়ু দেই না সেদিন উনি ঘর মুছছে না, পাগল হয়ে যায়। হ্যাঁ আমি আজকে ঘর মুছবো, তুমি কেন ঘর ঝাড়ু দিলা না? মানে সে যে কী অবস্থা করে। তখন আমি বলি ঠিক আছে তুমি একটু বসো, আমি ঘরে ঝাড়ু দিয়ে দিই, তারপর তুমি ঘরটা বসো। না না না, উনি ময়লা শুদ্ধ ঘর ঝাড়ু দেবে, বুঝছো? মানে কী যে একটা অবস্থা করে জানো না। আর আমাকে যে কত কথা শোনাবে তার এই ঘর মোছার জন্য, এত ময়লা ঘরের মধ্যে, এই ময়লা দিয়ে কি ঘর মোছা যায়? মানে কি বলবো, ঘরের কাজ তো করে না, করতে গেলে অবস্থা খারাপ করে ফেলে। দেখেছো ঘরের ওয়ালে কত ময়লা হয়ে আসে, তো সেগুলো সাফ করতে হবে। এদিকে আবার একটা ঝুলঝাড়ু কিনতে হবে, ঝুলঝাড়ুও নেই। ওনাকে কত বলেছি কিনতে, কিন্তু সেটা কিনার নাম নেই। সায়রা বাইরে বাইরে, কি করছ তুই ভিতরে? যাও ঘরে যাও। দেখছো সায়রা কি করে সোফা তলে ঢুকে, মানে ও কী যে দুষ্টামি করে, সোফা তলে ঢুকে, খাটের তলে ঢুকে ঢুকে কী যে করে, কী যে খুঁজে আল্লাহই জানে। ঘর যে মুছবো, ঘর মোছার জন্য লাঠি লাগবে, সেই লাঠিটাও নেই, বসে বসে ঘর মুছতে হবে। বাবুরাবুকে কত বলেছি একটা মপ কিনে দিতে, কিন্তু উনি আমার কথা শুনতেছেই না। বলতেছে মপ লাগবে না, তেনা দিয়ে ঘর মুছতেই হবে। এখন তেনা দিয়ে তো আমি ঘর মুছতে পারি না। পা দিয়ে না হয় ঘরটা মুছে নিলাম, কিন্তু ওই তেনাটা তো চিপাতে হবে, সেটা তো আমি পারবো না, আমার তো হাতে ব্যথা। এক হাত দিয়ে তো আর তেনা চিপানো যাবে না, 2 হাত দিয়ে তেনা চিপিয়ে নিতে হবে, বারবার চিপাতে হবে। ওই চিপাতে গেলেই তো আমার হাতের অবস্থা 12টা বেজে যাবে। এখন আবার বলতেছে একটা মপ কেনা দরকার, একটা মপ কিনবো। কিনবো যে বলেছে এটাই, এরপর আর কেনা কোনো খবর নেই। আমাকেই কিনতে হবে, ওনার আশে বসে থাকলে আর কিছু কেনা হবে না। দেখি টাকা জমিয়ে একটা মপ কিনে নেব। এখন কিনতে পারবো না, কারণ বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ওদের মনটাও খারাপ হয়ে আসে। তাছাড়া আমার ভালো লাগছে না, একটু ঘুরতে ইচ্ছা করে, কিন্তু কি করব, ঘুরতে ইচ্ছা করলেই তো হবে না, ঘুরতে গেলে তো টাকা পয়সা লাগে, সেই টাকা পয়সাতে ম্যানেজ করতে হয়। আমরা যারা হাউস ওয়াইফ ঘরে কাজ করি তারা তো চাইলেই টাকা পয়সা ম্যানেজ করতে পারি না, অনেক কষ্ট করে সেই টাকাটা ম্যানেজ করতে হয় আমাদেরকে। জার্নির পরীক্ষা শেষ হয়ে গেলে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমি টাকা পয়সা জমাতে পারবো। এর আগে তো জমাতে পারবো না, কারণ পরীক্ষার মাঝখানে তো বন্ধ থাকে। ওই বন্ধের দিনে তো আর ক্লাস হয় না, আর ক্লাস না হলে তো আমার স্কুলেও যাওয়া হয় না, স্কুলে না গেলে তো টাকা পয়সা জমানো হয় না।
গত ব্লগে একটা আপু কমেন্টস করেছিল যে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে কাজ করাই। তো ওই আপু আসলে আমার ব্লগগুলো দেখেনি, দেখলে অবশ্য এই কথাটা বলতো না। আমার যে হাতে ব্যথা, আমি যে অনেক কষ্ট পাই, এটা অবশ্য উনি জানে না। জানলে এভাবে করে বলতো না। থালা বাসনগুলো যে মাজনি দিয়ে মাজবো, সেটা করতেও আমার অনেক কষ্ট হয়। তারপরেও কষ্ট করে মেজে দিই, কারণ বাচ্চারা তো আর সেগুলো করতে পারবে না। ভিডিওর প্রথম পার্টে ইমপ্রেশন দেখেই অনেকে কমেন্টস করে ফেলে, ভিতরটা আর দেখে না, ভিতরে কি বলেছি সেটা শুনে না। তাই আপুদেরকে বলতেছি, যারা আমার ভিডিও নতুন দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ ভিডিও না দেখে আন্দাজে কমেন্টস করো না। আমার কষ্ট আমি বুঝি, তোমরা আমার জায়গায় থাকলে বুঝতে কতটা কষ্টে আমি থাকি। হাত ব্যথায় এখন আমার এমন অবস্থা হয়ে গিয়েছে যে কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। কেন জানো? কারণ এই থালা বাসনগুলো, এই থালা বাসনগুলো দেখলেই আমার হাত ব্যথা শুরু হয়ে যায়, হাত জ্বালা শুরু হয়ে যায়। ধোয়া তো দূরের কথা, মাজতেই ইচ্ছা করে না, মাজতে গেলেও কষ্ট লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই থালা বাসনগুলো দেখলে না আমার আর কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, খুব বিরক্ত লাগে। মানে এত বেশি বিরক্ত লাগে যে কি বলবো। বাচ্চারা এই কাজগুলো করতে দেখে আমি একটু কাজ করতে পারতাছি, না হলে তো আমি হাত ব্যথায় কোনো কাজই করতে পারতাম না। আর আমি যদি কাজ না করে থাকি তাহলে না খেয়ে তো আমাদেরকে থাকতে হবে, কেউ তো এসে আমাদেরকে খাবার খাইয়ে দিবে না। মুখে অনেক কথা বলা অনেক সহজ, কিন্তু এই কথাগুলো অনুযায়ী কাজ করা অনেক বেশি কষ্টকর। এটা আসলে যারা কাজ করে তারাই বুঝতে পারে। কোনো মাই তার সন্তানকে দিয়ে ইচ্ছে করে কাজ করায় না, যদি না তার কষ্ট না হয়, যদি না তার সময় না থাকে। তাছাড়া কাজ করা তো ভালো, বাচ্চারা কাজ করবে, কাজ শিখবে। এখনই সময় বাচ্চাদেরকে টুকটাক কাজ শেখার। এই সময় থেকে বাচ্চারা কাজ করা শিখে, কারণ পরবর্তীতে বড় হয়ে গেলে ওরা কিন্তু আর কাজ করতে চায় না, তখন ওদেরকে দিয়ে কাজ করানো অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তাছাড়া এখন কাজ না করলে পরবর্তীতে কষ্টটা কিন্তু ওরাই পাবে। তাই বেশি আহ্লাদ না দেখিয়ে বাচ্চাদেরকে দিয়ে কাজ করাতে হবে। যতটুকু ওদের দ্বারা করা সম্ভব ততটুকু কাজ ওদেরকে করাতে হবে, তাহলে ওরা কাজ করাও শিখবে। আর ঘর ধরো খুব বেশি নোংরা করবে না, মায়েদেরও কাজে একটু হেল্প হবে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।